স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নারী পুনর্বাসন কেন্দ্রের সাবেক পরিচালক মালেকা খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং কানাডা প্রবাসী মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুস্তফা চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। মানবতা বিরোধী অপরাধী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ফাঁসির দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট 7 অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরও 4টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও 3টি অভিযোগে 22 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এই যুদ্ধ অপরাধীর। যেহেতু আইনে এপিলের প্রভিশন আছে, তো আমরা ইন দি মিন টাইম ওনার নেয়ার রিলেশন যারা, তাদের সাথে কথা হয়েছে, আমরা এপিল করব এই রায়ের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে এপিল লাই করে এবং সেখানে আমরা এপিল করব এবং আমরা আশা করি অ্যাপেলেট কোর্টে আমরা ন্যায় বিচার করব। যুদ্ধ শিশুদের পুনর্বাসনে রাষ্ট্রের ভূমিকা নেওয়া উচিত বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধে সৈয়দ কায়সারকে দেয়া রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করা হয়েছে। বীরাঙ্গনা ও যুদ্ধ শিশুদের ওয়ার হিরো উল্লেখ করে এতে বলা হয়েছে, তাদের প্রাপ্য সম্মান দেওয়া ও সামাজিক নিরাপত্তার আওতায় আনা ও ক্ষতিপূরণের বিষয়টি মুক্তিযুদ্ধ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেখা উচিত। ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় বাস খাদে পড়ে অন্তত 10 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। বেলা 4টার দিকে খুলনা বরিশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপম পরিবহনের বাসটি বরিশাল খুলনা সড়কে বিশ্বাসবাড়ি এলাকায় চাকা ফেটে নির্মাণাধীন সেতুর পাশের খালে পড়ে যায়। আগামী জুনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। কারারক্ষীদের সতর্ক করে তিনি বলেন, কেউ জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক করে দিতে চাই, আপনাদের মধ্যে কেউ যদি জঙ্গি, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ আদালতে হাজিরা দিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য নিশ্চিত করা হয়েছে দলটির পক্ষ থেকে। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী এজলাসে ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতে বেগম জিয়ার হাজিরা দেওয়ার কথা রয়েছে। জাতীয় সম্প্রচার কমিশন গঠন ও আইনের খসড়া প্রণয়নে 38 সদস্যের কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এর চেয়ারম্যান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এ কমিটি জাতীয় সম্প্রচার আইনের খসড়া ও কমিশনের সদস্য কারা হবেন সে ব্যাপারে সুপারিশ করবে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। গতকাল দেখলেন যে ট্রাইব্যুনালের রায় হলো কায়সারের, এবং এই প্রথমবারের মতো ধর্ষণের অভিযোগে কারো ফাঁসির আদেশ হলো। এটা কিন্তু একটা বড় ঘটনা। আমি প্রথম মালেকা খান, আপনার কাছে আসলে জানতে চাবো, আপনি সেই 71-এর পর আপনি সেই নারীদের, নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য কাজ করেছেন, সে সময় প্রথমে একটু আপনার অভিজ্ঞতাটি একটু জানতে চাই। ধন্যবাদ। আমার অভিজ্ঞতাটা, এই কাজের সাথে সম্পৃক্তটা হলো, প্রথম আমি স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলাম, তার পরবর্তী সময়ে আমি এই পুরা কার্যক্রমের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। তো স্বেচ্ছাসেবক হিসেবে যে কাজগুলি করেছি, তখন মানে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরেই আমরা ওই সময়টা গ্রামে ছিলাম। তো খুব সম্ভব 19-20 এরকম তার দিকে আমরা ঢাকায় আসি। এসে আমি তখন আমার কর্মক্ষেত্র ছিল বেলি রোডের গার্ল গাইড অ্যাসোসিয়েশন। আমি পূর্ব পাকিস্তানের, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ছিলাম, অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। তো দেশ স্বাধীন হওয়ার পরে সেটাকে আবার ঢেলে সাজানো ইত্যাদি অনেক কাজ আমার। এই সাথেই যেহেতু আমরা একজন গাইড, মানে আমরা অন্য কাজে সহযোগিতা করি,
কবি সুফিয়া কামাল এবং বদরুন্নেসা আহমেদের ডাকে আমাকে যেতে হলো এবং এই স্বেচ্ছাসেবক হিসাবে এই মেয়েদের উদ্ধারের কাজটা দিয়ে প্রথম যাত্রা শুরু। তো আমি শুনেছিলাম যে মেয়েরা বন্দি আছে, কিন্তু কোথায় আছে কিভাবে আছে এগুলি জানার সুযোগ ছিল না। তো যখন আমাকে পাঠানো হলো প্রথম যে মেয়েদের উদ্ধার করার জন্য, তো এটা দুটো জায়গা থেকে করি। একটা হলো আমাদের যে এখন যে জাহাঙ্গীর গেট আছে, তখন ক্যান্টনমেন্ট ছিল ভারতীয় সেনাদের দখলে। তো ওই সময় আমরা ওই গেটের একটু ভেতরের থেকে আমরা প্রথম নিয়ে আসি মেয়েদের, আর তারপরে নিয়ে আসি নাকালপাড়া যে এমপি হোস্টেলটা ছিল, ঠিক ওইভাবে ওই বিল্ডিংটা আছে কিনা আমার জানা নেই। তো ওটার ভেতরে কিছু মেয়ে ছিল, তাদের এইভাবে আর কি বিভিন্ন জায়গা থেকে নিয়েছে। এটা হলো প্রথম অবস্থায় আপনারা পেয়েছিলেন? সেটাই আমি বলছি যে অবস্থাটা এরকম ছিল যে গায়ে কোনো কাপড় চোপড় ছিলই না। আমাকে বলা হয়েছিল সাথে যেন আমি কিছু কাপড় নিয়ে যাই। তো আমি শাড়ি নিয়ে গেছিলাম। আমি নিজেই উদ্বাস্ত, আমাদের বাড়িঘর ছেড়ে আমরা এদিক ওদিক থাকছি। তো আমি শাড়ি, ওদের অবস্থা দেখে দেখলাম যে একটা শাড়ি দিলে হচ্ছে না, তখন আমি শাড়ি দাঁত দিয়ে কেটে ওই টুকরা করে নিচে কিছু পরালাম, উপরে কিছু পরালাম, এইভাবে আর কি পেঁচিয়ে টেচে নিয়ে আসা হলো আর কি। তো ওদের মুখে কোনো কথা ছিল না, চুলগুলি মানে কাটা, এলোমেলো করে কাটা আর কি, মানে কোনো রকম এটার মধ্যে কি বলবো, এখানেও একটা দৃশ্য যেটা একটা বোবা, মানে আমিও কথা বলতে পারি না, ওরাও কথা বলতে পারছে না, এরকম একটা খুব খারাপ একটা অসহায় অবস্থা আমার ছিল। তো তাদের আনা হলো এবং তারপরেও তারা প্রথম দিকে কোনো বাড়িঘর সেরকম ছিল না। তো বেগম বদরুন্নেসা আহমেদ, উনি সাংসদ, উনি ওই ইস্কাটন যে এখন বোধহয় পেট্রোল পাম্প ইত্যাদি কিছু আছে, এখানে কিছু তখনকার পরিত্যক্ত কিছু বাড়ি ছিল। তো ওরকম একটা বাড়িতে উনি আর কি, আমি জিপ থেকে ওনাকে হস্তান্তর করি, তারপর মেয়েদের ওখানে নিয়ে যান। এটা হলো, তারপর আস্তে আস্তে ওনারা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন। এইভাবে বিভিন্ন জায়গা থেকে খবর আসতে লাগলো যে ওই মেয়েদের বিভিন্নভাবে মানে এখানে ওখানে পড়ে আছে, তাদের উদ্ধার করা দরকার। আর এই খবরগুলি যারা আনতেন তারা কিন্তু আমাদের মুক্তি যোদ্ধা ছেলেমেয়েরা, যারা ওই সময় তরুণ, ওরাই বেশি ছুটে ছুটে এসে খবর দিত। যেমন খালাম্মার সাথে একটা নেটওয়ার্ক ছিল, তো খালাম্মার কাছে খবর আসতো, মানে কবি সুফিয়া কামাল, তার নেতৃত্বেই কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে মেয়েদের উদ্ধার, তাদের চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের যে উদ্যোগটা, এটা কিন্তু খালাম্মার নেতৃত্বে বদরুন্নেসা আহমেদের সহযোগিতায় প্রথম এটা শুরু হয় এবং আমরা তার সাথে স্বেচ্ছাসেবক। আপনারা মানে কত নারীকে, আমরা যেমন একটা সাধারণ ধারণা 2 লক্ষ নারী ধর্ষিত হয়েছিলেন, কতজন কেমন করে আসলে উদ্ধার করতে পেরেছিলেন? এটা সারা দেশ জুড়ে তো ছিল, তো সারা দেশ জুড়ে ছিল। আমি আমার কথা এখানে বলাটা ঠিক হবে না, কারণ আমি তো ওইভাবে গুনে গুনে কাজ করিনি, কিন্তু আমরা কাজ করেছি যাদের সাথে, তাদের কথা আমি বলতে পারি। জিওফ্রে ডেভিস, উনি একজন অস্ট্রেলিয়ান শল্য চিকিৎসক ছিলেন, তার সাথে আমরা কাজ করেছি এবং অনেক মানে আমাদের বোনকে নিয়ে গেছি, তারপরে কেমন আছে, কী অবস্থায় আছে। তো ওনার সঙ্গে যখন আমরা কথা বলতাম বা পরবর্তীতে অনেক কথা বলেছি, তার যে ওনার যে বিশ্লেষণটা সেটা ছিল এরকম যে ওনার হিসাবে দেখা যায় যে উনি বলছেন যে এটা 4 লাখের উপরে যাবে, এটা হলো ওনার কথা। আর আমাদের তখন এগুলির দিকে তাকাবার মতো বা এসব চিন্তা ভাবনা করার মতো আমাদের ছিল না, সময় ছিল না। গতকাল আদালত যে রায় দিয়েছেন, সেই রায়টি আসলে বীরাঙ্গনা এবং যুদ্ধ শিশুদের প্রতি উৎসর্গ করা হয়েছে এবং রায়ে বলা হয়েছে বীরাঙ্গনা ও যুদ্ধ শিশুরা জাতীয় বীর। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা নির্যাতিত নারী তারা জাতীয় বীর, তাদের সন্তানরা জাতীয় বীর, এরকম একটা অবজারভেশন
গতকাল আদালত দিয়েছে, সেই সময়কার অভিজ্ঞতা মালেকা খান আপনার কাছে আরো শুনবো। তার আগে একটু যেতে চাই জনাব নঈম নিজাম আপনার কাছে, যে এতগুলি বছর আসলে লাগলো যে এদের এতটুকু স্বীকৃতি দিতে। না, এই প্রক্রিয়াটা তো ছিল ব্যর্থতা? না, এটা ব্যর্থতাও বলতে পারেন, এই প্রক্রিয়াটাই তো ছিল না আমাদের। এই দুঃখজনক যে অধ্যায়গুলো এতক্ষণ তুলে ধরলেন মালেকা আপা, সেটা আপনি দেখেন ইতিহাসে যদি আমরা তাকাই ফিরে, এই প্রথমবার মতো 2008 সালে ইলেকশন আওয়ামী লীগ কমিটমেন্ট করলো তারা ক্ষমতা আসলে বিচার প্রক্রিয়াটা শুরু করবে। সেই কমিটমেন্ট পরেও কিন্তু যে জায়গাটুকু স্থির হয়ে একটা অবস্থান তৈরি করা দরকার ছিল, বাংলাদেশের সকল মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের পরিবর্তে আমরা এখনো দুঃখজনকভাবে দেখি কোনো কোনো মানুষ সেই জায়গাটুকু অবস্থান একাত্মতা প্রকাশ করতে পারে না। আপনার যদি আমরা দেখি বিচার প্রক্রিয়াটার এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তার মধ্যে আমাদের আদালতকে আজকে ধন্যবাদ জানাবো, আমরা কৃতজ্ঞতা জানাবো আদালতের প্রতি, যে তারা এরকম একটা রায় জাতির সামনে তুলে ধরার জন্য, যে স্বাধীনতার এতগুলো বছর পর কেন হবে, এই প্রক্রিয়ার অনেক আগে হওয়ার দরকার ছিল। প্রথম থেকে যদি আমরা দেখি 1975 সালের 15 আগস্টের পর থেকে এই প্রক্রিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী দীর্ঘ সময় আমাদের সামরিক শাসনগুলো এবং এরপরে গণতান্ত্রিক লেবাসের সরকারগুলোর কাছে যে একটা আশাবাদ প্রক্রিয়া ছিল, সেটি ছিল না, বরং জামাত ইসলামকে পুনর্বাসন করার প্রক্রিয়াটা অনেক বেশি ছিল। এই সৈয়দ কায়সার, যার বিরুদ্ধে রায় দেওয়া হলো, তিনি কিন্তু একজন প্রতিমন্ত্রী হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তার গাড়িতে উত্তোলন হয়েছিল, এটাই ইতিহাস। কিন্তু তার সৈয়দ কায়সারকে আমরা দেখেছিলাম কিভাবে, আপনি যদি দেখেন 80-র দশকের পরবর্তী সময় আমরা এরশাদ আমলে তাকে প্রতিমন্ত্রী হতে দেখি, তারপরে আবার বিএনপিতে যোগ দিয়ে ইলেকশন করতে আমরা দেখেছিলাম তাকে, যদিও তিনি সেই ইলেকশনে জয়লাভ করেননি, সেটি আরেকটি বিষয়। তিনি তো এই বাংলাদেশেই কিন্তু তাকে এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, সেই জায়গাটুকু আজকে পরিষ্কার হলো। এখন যে একটা অপরাধ থেকে বেরিয়ে আসা, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেনি, বাংলাদেশের জাতীয় পতাকা যাদের বিশ্বাস ছিল না, বাংলাদেশের সংবিধান তৈরি হোক যারা চায়নি, বাংলাদেশের নারীদের নির্যাতনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল 1971 সালে প্রকাশ্যভাবে, তাদের সবার বিচার প্রক্রিয়াটা, আমরা তো মনে করি এই প্রক্রিয়াটা শুরু হলো এবং নিশ্চয়ই এটা সেটি পুরোটাই একটি ভালো এবং কথা, ধারাবাহিকভাবে কিন্তু এটা অব্যাহত থাকবে। জনাব মোস্তফা চৌধুরী, এই প্রক্রিয়া শুরু করতে তো আসলে যথেষ্ট দেরি হয়েছেই, কিন্তু আপনার কি মনে হয় শুরুতে একটা দূরদৃষ্টির অভাব ছিল পুনর্বাসনের ক্ষেত্রে? যুদ্ধ শিশুদের ভবিষ্যৎ কি হবে, কোনো খুব সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি কি ছিল? সামাজিক নিশ্চুপতা যেটা বলে, সামাজিক নিশ্চুপতার জন্য অনেক অসুবিধা ছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তো তখন প্রায়োরিটিজ অন্য ছিল অবভিয়াসলি, বাট তদানীন্তন সরকার ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিসেস অর্গানাইজেশনটা জেনেভা বেস, সেখান থেকে কিছু পরামর্শ চেয়েছিলেন এবং একটা সুপারিশ ছিল যে বাংলাদেশে এসব শিশুরা গ্রহণযোগ্য না, কাজেই আমাদেরকে বেস্ট হবে তাদেরকে যদি বিদেশে দত্তকায়নের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু সমস্যাটা ছিল দত্তক যারা নিতে চাচ্ছে তারা সবই ছিল কোকেশীয়, ইন আদার ওয়ার্ডস হোয়াইট, মোস্টলি কানাডিয়ানস আর আদার কান্ট্রিজ। তখন সরকারের একটা দ্বন্দ্বের মধ্যে ছিল যে এদেরকে দিয়ে দেওয়া মানে অনেক কিছুই দিয়ে দেওয়া, কিন্তু এদেরকে কেউ নিচ্ছিল না। ইন্টারনালি বাংলাদেশের ভেতরে কেউই তাদেরকে ভলান্টিয়ার করে নেওয়া পাচ্ছিল না, কাজে গভর্নমেন্টকে এই পথেই